লেখক রজত শুভ্র মজুমদারের গল্প অত্যয়। হ্যালো স্বাগত, শোন না, আমি কলকাতা এসেছি, তোর সঙ্গে দেখা হবে। আরে নিখিলেশ, কি মনে করে এতদিন পর? তুই কোথায়? আমি তো বস বেঙ্গালুরুতে একটা কাজে এসেছি, কালই ফেরা। ওহো, তাহলে তো দেখা হবে না। কোনো দরকার ছিল? বল না। না আসলে, বল। তোর রাজারহাটের ফ্ল্যাটটায় একটা রাত থাকা যাবে? আরে ইয়ার, তোকে কতবার বলেছি যখন প্রয়োজন হবে বলবি, ওটা তো ফাঁকাই পড়ে থাকে। আমি নিজে এখনো একটা দিনও ওখানে থাকিনি, জানিস তো। শোন, ইকো পার্কের অপোজিটের রাস্তাটা ধরে নর্থের দিকে টানা 8 কিলোমিটার চলে যাবি। ওখানে দেখবি সুখ বৃষ্টি বলে একটা বিশাল আবাসন আছে। সুখ বৃষ্টির কোন ফ্লোর, কত নম্বর ফ্ল্যাট? সুখ বৃষ্টির ঠিক পাশেই G+17 যে আবাসনটা আছে, ওটারই দক্ষিণমুখী বি ব্লকের 10 তলার ঠিক বাঁদিকের ফ্ল্যাটটাই আমার। তুই এক কাজ কর, নিউ টাউন রাজারহাটে পৌঁছে সুখ বৃষ্টির পাশে আমাদের আবাসনটার গা ঘেঁষে সোজা পশ্চিম দিকে মিনিট 3 হেঁটে দেখবি পরপর কয়েকটা আনাজপাতির দোকান পাবি। ওখানে গিয়ে খোঁজ করবি বাবলুর দোকান কোনটা। আমার নাম করে ওর কাছ থেকে ফ্ল্যাটের চাবিটা নিয়ে নিবি, ওই তোকে সব বুঝিয়ে দেবে। ওকে বস। এরপর স্বাগত যে কথাগুলো বলেছিল সেগুলোকে একটুও গুরুত্ব দেয়নি নিখিলেশ। স্বাগত জানিয়েছিল আবাসনটা খুবই ফাঁকা ফাঁকা, বেশিরভাগ ফ্ল্যাটেই এখনো লোক আসেনি। যারা এসেছে তারাও থাকে না পাকাপাকিভাবে, একদিন দুদিন থাকে আবার চলে যায়। আশেপাশের পরিবেশটাও বেশ নির্জন। 10 তলার ব্যালকনি থেকে রাতের আকাশটা সম্পূর্ণ অন্যরকম দেখায়। রাস্তার দিকে তাকালে গা ছমছম করে। গেটে সিকিউরিটি আছে ঠিকই, কিন্তু নিখিলেশ বরাবরই ডাকাবুকো স্বভাবের। স্বাগতর কাছে যে বিষয়টা ভয়ের উদ্রেক করে সেটা তার কাছে নিতান্তই হাস্যকর। স্বাগতর কখনো সাহস হয়নি নিজের ফ্ল্যাটে একা একটা রাত কাটাতে। নিখিলেশ সহজে বাবলুর কাছে হাজির হয়ে যায়। না না, তোমাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আপনার সাহস আছে স্যার, বি ব্লকের 10 তলার একটা ফ্ল্যাটও কমপ্লিট হয়নি এখনো। তো বাবু বলেছেন আশেপাশের ফ্ল্যাটে লোকজন এলে তবেই বৌদিমণিকে নিয়ে এসে রাত কাটাবেন। আমার নিরিবিলি ভালো লাগে। কোনো সমস্যা হলে সিকিউরিটিকে ফোন করবেন। বাবলু সিকিউরিটির ফোন নাম্বার লেখা একটা চিরকুট ধরালো নিখিলেশকে। সমস্যা আর কি হবে, সঙ্গে খাবার আর জল নিয়ে নিয়েছি, রাত্রিটুকু তো থাকা, সকাল হলেই কেটে পড়ব। নিখিলেশ কয়েক সেকেন্ড থেমে বলল, সকালে দোকান খুলবে কটায়? তোমাকে তো চাবি ফেরত নিতে হবে। আমি খুব সকাল সকাল চলে আসবো স্যার, তখন আপনার ঘুম ভাঙবে না। তুমি কি প্রথম থেকে এই ফ্ল্যাটের দেখাশোনা করো? না না, এই তো কয়েক মাস হলো। তার আগে অন্য একজন ছিল, সে মারা গেল। অমনি বাবু আমায় জোর করলেন, না করতে পারলাম না। খুব ভালো মানুষ, অনেক উপকার করেন কিনা। হ্যাঁ, স্বাগত সত্যি খুব ভালো ছেলে। আমার ক্লাসমেট ছিল, আমরা 2 বছর পড়েছি একসঙ্গে, কোলা ইউনিয়ন হাই স্কুলে। সেটা কোথায় স্যার? পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বাজারে। ওখানে ওদের বাড়ি ছিল তো, দেশের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, আপনি ওখান থেকেই আসছেন। ওরা জমি জায়গা সব বেচে দিয়ে শ্যামবাজারে বাড়ি কিনলো। আপন মনে বলে চলেছে নিখিলেশ। এখন ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে, আমি তো আর আসতে পারিনি, ওখানেই থেকে গিয়েছি। দীর্ঘশ্বাস ফেলল নিখিলেশ। বাবলু বুঝতে পারল নিখিলেশ সুখে নেই। সে আর কথা বাড়ালো না। নিখিলেশই কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কোলাঘাটের বাড়িটা বিক্রি করে এখন মেচেদায় একটা ছোট্ট বাসা নিয়েছি, ওখান থেকেই আসছি, বুঝলে বাবলু। বাবু সিকিউরিটিকে ফোন করে দিয়েছেন, আপনি নিজের পরিচয় দিয়ে সোজা ঢুকে যান স্যার, কাল সকালে আবার কথা হবে। বাবলু দোকান বন্ধ করার উপক্রম করতে লেগেছে। নিখিলেশ বাবলুকে বিদায় জানিয়ে সোজা আবাসনের দিকে হাঁটা লাগালো। তালা খুলে ফ্ল্যাটে ঢুকছে নিখিলেশ।
1600 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট, উচ্চমানের মার্বেলে মোড়া মেঝে, বিশাল ডাইনিং হল, প্রত্যেকটা ঘরের সঙ্গে লাগোয়া ঝুল বারান্দা, 2টো বাথরুম, 2টো অ্যান্টিরুম, কিচেন। আসবাবপত্র খুব কমই আছে, দেখলেই বোঝা যায় এ বাড়ির সঙ্গে মালিকের শোয়াশুয়ির সম্পর্ক এখনো তৈরি হয়নি সেভাবে। ওই আড়ো আড়ো ছাড়ো ছাড়ো প্রেমই চলছে। ডাইনিং এ একটা নরম গদির সোফা, সেখানে কিছুক্ষণ স্থির হয়ে বসল নিখিলেশ। ততক্ষণে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে বাইরে, সঙ্গে শোঁ শোঁ হাওয়া। নিখিলেশ ব্যালকনিতে এসে দাঁড়াল। জমাট সন্ধে নেমেছে নিউ টাউনের আকাশে, ঘন কালো মেঘে চারদিক ঢাকা, হালকা মেঘের গর্জন, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। প্রকৃতির কি অপার মহিমা! কিছুক্ষণ আগেও মেঘের লেশ মাত্র ছিল না, আকাশ ছিল উজ্জ্বল। কেউ ভাবতে পেরেছিল রাজারহাট জুড়ে বৃষ্টি নামবে এখনই? নিখিলেশের গায়ে বৃষ্টির ফোঁটা এসে লাগছে। সে দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেল। সদর দরজা লক করেছে কিনা একবার চেক করে সোজা চলে গেল উল্টো দিকের বেডরুমটাই। একমাত্র এই ঘরটাতেই খাটের উপর বিছানা পাতা আছে, সাদা ধবধবে চাদর, নরম বালিশ, একজোড়া পাশ বালিশ। নিখিলেশ গা এলিয়ে দিল। ভীষণ ভালো লাগছে তার। সারা দিনের ক্লান্তি নাশের এত মনোরম বিছানা সে আগে কখনো দেখেনি। আলো জ্বালেনি নিখিলেশ, আলো একদম পছন্দ করে না সে। এসি নেই, মাথার উপর ফ্যান ঘুরছে বনবন করে। ছোট্ট টুলের উপর বিশাল চীনামাটির ফুলদানিতে রাখা প্লাস্টিকের ফুলের পাপড়ি ঈষৎ কেঁপে কেঁপে উঠছে হাওয়ায়। জানালা খোলেনি নিখিলেশ, ফলে বাইরের বৃষ্টির গতি জরিপ করার একমাত্র উপায় মেঘের ডাক শোনা। সে ডাক এমনই ক্রমবর্ধমান যে ইচ্ছে করলেও তাকে উপেক্ষা করা যায় না। তবু নিখিলেশের দু চোখ বুজে আসে। খুব কাছে একটা মৃদু শব্দে ঘুম ভেঙে যায় নিখিলেশের। ধরফরিয়ে উঠে বসে সে দেখে সামনে ছায়া মূর্তির মতন কেউ একজন দাঁড়িয়ে। কালো কুচকুচে গায়ের রং, পেটানো চেহারা, মাথার চুলে কদম ছাঁট, দাড়ি গোঁফ পরিষ্কার করে কামানো, চোখ দুটো কোটরে ঢোকা, কিন্তু ঘন কালো উজ্জ্বল। নিখিলেশ কিছু বলার আগেই মুখে অকৃত্রিম হাসি ফুটিয়ে লোকটা বলে উঠল, দাদাবাবু আমায় পাঠিয়েছেন আপনার দেখভাল করতে। কি নাম তোমার? নিখিলেশ নরম গলায় জিজ্ঞেস করল। আগে ভীম। এই বৃষ্টিতে এলে কি করে? ভিজে যাওনি তো? আগে বাবু, আমরা ভিজি না। সে কি? নিখিলেশ হো হো করে হেসে উঠল লোকটার কথায়। সে কিছু বলার আগেই লোকটা খুব বিনীত গলায় জানতে চাইল, বাবু একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আমার হাতে খেতে আপনার কোনো আপত্তি নেই তো? মানে আপত্তি থাকবে কেন? না মানে, লোকটা ইতস্তত করতে লাগলো। পরিষ্কার করে বলো, আমি বুঝতে পারছি না। আমি খুব ভালো রান্না করতে পারি গো বাবু, খাওয়াতেও ভীষণ ভালোবাসি, কিন্তু কেউ আমার হাতে খায় না। আরে কেন খায় না সেটা তো বলবে। আমি শ্লেচ্ছ বাবু, আমার পদবী ডোম, অস্পৃশ্য, আনটাচেবল। আবার হো হো করে হাসতে লাগলো নিখিলেশ। হাসতে হাসতেই বলল, শোনো, তোমার নামেই আরেকজন ভদ্রলোক ছিলেন, তিনিও অস্পৃশ্য, তার হাতেও কেউ খেত না। ছেলেবেলায় সে যখন স্কুলে পড়তো, বন্ধুরা কেউ বসতো না পর্যন্ত তার পাশে। প্রচণ্ড গ্রীষ্মে তেষ্টায় ছাতি ফেটে যেত, কিন্তু স্কুলের কুয়ো থেকে জল তুলে খাওয়ার অধিকারটুকু ছিল না তার। বন্ধুরা দল বেঁধে জল খেতে যেত।
ভীম বসে থাকতো ক্লাসের ভিতর এক কোণে, মাথা নিচু করে। শেষে কোনো একজন বন্ধু একটা মাটির পাত্রে তার জন্য জল নিয়ে আসতো, কিন্তু সে জল সে খাবে কি করে? সে তো অস্পৃশ্য। বন্ধু তখন অনেকটা উঁচু থেকে ভীমের হাঁ করা মুখে জল ঢেলে দিত, যাতে তার শরীরের সঙ্গে পাত্রের কোনো রকম সংস্পর্শ না ঘটে। এমনই জীবন ছিল ভীমের। লোকটা মুগ্ধ হয়ে শুনছে নিখিলেশের কথা। নিখিলেশ এক নিঃশ্বাসে বলে চলেছে, আর একবার কি হয়েছিল জানো? ভীম তার বাবার সঙ্গে দেখা করবে, ভীষণ জরুরি দরকার, কিন্তু রাস্তায় যানবাহন পাচ্ছে না কিচ্ছু। গুড়গাঁও যেতে হবে, অনেকখানি পথ। শেষে একটা গরুর গাড়ি পেল সে। ভাড়া ঠিক হলো, ভীম উঠে বসলো গাড়িতে। এমন সময় গাড়ির চালক জানতে পারল ভীম অস্পৃশ্য, হরিজন। সঙ্গে সঙ্গে ভীমকে অপমান করে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল চালক, ছুঁড়ে ফেলে দিয়েছিল তার মালপত্তর। হ্যাঁ বাবু, আমারও ঠিক এমন অবস্থাই হয়েছিল। কিরকম? আমি ভালো রান্না করতে পারি বলে দাদাবাবু একবার আমাকে একটা হোটেলে কাজে লাগিয়ে দিয়েছিলেন। আমি জানি আমার পদবি বললে ওরা আমায় কাজে নিত না, তাই পদবি লুকিয়ে কাজে লেগে গিয়েছিলাম। কিন্তু সত্যিটা ফাঁস হয়ে গিয়েছিল বাবু, আর তাতেই আমাকে মেরে ধরে বের করে দিয়েছিল হোটেল থেকে। এই দেখুন, এখনো দাগ আছে শরীরে। ভীম তার ঢোলা পাজামা গুটিয়ে হাঁটুর নিচের ক্ষত চিহ্ন দেখালো। তারপর? তারপর আর কি, মানুষ যা চায় তা কি পায়? আমার স্বপ্ন ছিল ভালো ভালো পদ রান্না করা, রান্না করে মানুষকে খাইয়ে তৃপ্তি দেওয়া। কিন্তু কেউ কোনোদিন আমার হাতে খেতে চায় না বাবু। বাধ্য হয়ে দাদা বাবুকে বললাম, একটা কাজ দেখে দিন যা হোক, না হলে তো খেতে পাবো না দুমুঠো। দাদা বাবু দেবতার মতো, শেষে উনিই কাজ দেখে দিলেন একটা। কি কাজ? ট্যাক্সি চালাই আমি, কলকাতার রাস্তায় ট্যাক্সি চালাই। দাদাবাবুই সব ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু এই কাজটা আমার একদম ভাল লাগে না বাবু। পেটের দায়ে করি, আর এই ফ্ল্যাটটা দেখাশোনা করি। দাদাবাবুরা এখানে এখনো একদিনও থাকেননি, কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন, এগুলো আমারই কাজ। বাহ, তুমি তো বেশ কাজের লোক। নিখিলের স্বগতোক্তি করল। কিন্তু আপনি তো বললেন না আমার হাতের রান্না খাবেন কিনা। ভীম পুরনো প্রসঙ্গটা ফের উত্থাপন করল। আমাকে দেখে তোমার কি মনে হয় বলো তো? নিখিলেশ মুচকি হাসল। তাহলে বলুন, আপনি কি খেতে ভালোবাসেন? নিখিলেশের প্রশ্রয়ে আহ্লাদে আটখানা হলো ভীম। আমি তো সর্বভুক, সব রকম খাবারই আমার ভালো লাগে, কিন্তু কিছুই তো জোটে না কপালে। ভীম দেখল কথাগুলো বলার সময়ে করুণ হয়ে গেল নিখিলেশের মুখটা। বড় মায়া হলো তার। খুব আন্তরিক গলায় সে জিজ্ঞেস করল, কিছুই জোটে না কেন বাবু? নিখিলেশ কথা ঘোরানোর চেষ্টা করল। হ্যাঁ, জোটে না তো। এই তো আজ যেমন তুমি খাওয়াতে চাইছো, কিন্তু আমার কপালে তো নেই সেই খাবার। এখানে ঢোকার আগেই আমি খাবার কিনে নিয়েছি, তখন তো জানতাম না তুমি আসবে। সে খাবার এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে বাবু, ও আপনি খেতে পারবেন না। কিন্তু উপায়? খাবার কি ফেলে দেওয়া যায়? কেন ফেলবেন, আমি খেয়ে নেব। বলুন, আপনার কি খেতে ইচ্ছে করছে? তা কি করে হয়? তুমি রান্না করবে আমার জন্য, আর নিজেই খাবে না সে খাবার? কেন খাবো না, নিশ্চয়ই খাবো। আপনার কেনা খাবারটা রাতে খাবো, আর আমার রাঁধাটা নিয়ে যাব কালকের জন্য। সাদা ধবধবে দাঁতগুলো বের করে কালো কুচকুচে লোকটা চওড়া হাসল। ভারী সুন্দর এই হাসিটা। নিখিলেশ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ঘুটঘুটে অন্ধকারে হাসিটুকুই শুধু দেখা যায়, কিন্তু যতটা দেখা যায় অনুভব করা যায়
তার চেয়েও অনেক বেশি। ভীমডোম রান্নাঘরে চলে গিয়েছে ততক্ষণে। নিখিলেশের প্রিয় পাঁঠার মাংস আর পরোটা রাঁধছে সে। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি আর তেমনি মেঘের গর্জন, সঙ্গে বজ্রপাত। বিদ্যুৎ চমকে ফালা ফালা হয়ে যাচ্ছে আকাশ, মাঝে মাঝে তার উদ্ভাস এসে লাগছে জানালার কাছে। নিখিলেশ পরমানন্দে বসে আছে খাটের উপর, পা গুটিয়ে। কোনো দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সমস্ত পৃথিবী যেন তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আজ। এই বিচ্ছিন্নতায় সে মহা খুশি। বাবু, ঘুমিয়ে পড়বেন না, রান্নাঘর থেকে চিৎকার করল ভীম। আরে না না, তোমার হাতে না খেয়ে আমার ঘুম হবে নাকি? আমি ঝটফট নামিয়ে ফেলব। তৃপ্তির হাসি হাসল ভীম। আমার কোনো তাড়া নেই, নিখিলেশ আশ্বস্ত করল। খিদে পাবে তো, সেই কখন খেয়েছেন। মাংসটা কষতে কষতেই কথা বলছে ভীম। নিখিলেশ কোনো সাড়া দিল না, শুধু মনে মনে ভাবল, আমার কথাও কেউ ভাবে? সত্যি, তার খিদে, তেষ্টা, ভালো লাগা, মন্দ লাগা নিয়ে যে কারো মাথা ব্যথা হতে পারে, নিখিলেশ কোনোদিন কল্পনাই করতে পারে না। সে বিছানা থেকে উঠে রান্নাঘরে এলো। চারদিকে খুটখুটে অন্ধকার, কোথাও কিছু দেখা যায় না। ওই তো ভীম এক মনে রান্না করছে। ওভেনের আলোয় চকচক করছে কপালটা, চোখ দুটো। আর কি অপূর্ব ঘ্রাণ! এই ঘ্রাণ সে কত যুগ পায়নি। সেই ছোটবেলায় মা যখন মাংস রাঁধত, এইরকম গন্ধ পেত নিখিলেশ। তারপর একটু বড় হতেই মাংস বন্ধ হয়ে গেল। একে অভাবের সংসার, তার উপর বাবার রেডমিট নিষিদ্ধ হলো ডাক্তারবাবুর নির্দেশে। বাবার ছিল হার্টের প্রবলেম। কিশোর বেলাতেই বাবাকে হারাতে হয়েছিল। তারপর একদিন মাও চলে গেল। নিখিলেশের পৃথিবীটা সেই যে অন্ধকার হয়ে গেল। বাবু, এখানে এলেন কেন? খুব খিদে পেয়েছে? আর দেরি নেই, মাংসটা নামিয়ে পরোটা তৈরি করে ফেলবো। তোমার সঙ্গে দুটো কথা বলতে এলাম। আমি আবার একটা কথা বলার মানুষ? করুণ হাসি ভীমের ঠোঁটে, কপালে বিন্দু বিন্দু ঘাম মুক্তোর মতো ছড়িয়ে, হাতে খুন্তি, চোখে অদ্ভুত একটা মায়া মাখানো আছে। সে মায়ায় দুনিয়া জয় করে নেওয়া যায়। অন্তত নিখিলেশ তাই ভাবল। সে খুব মৃদুস্বরে বলল, খুব ছোটবেলায় মা এরকম ভাবে মাংস রাঁধত। মা নেই আপনার? না গো, আমার কেউ নেই। সে কি, অমন কথা বলছেন কেন বাবু? স্ত্রী, ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে নেই, আর আমার স্ত্রী অন্য ধরনের মানুষ। আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। নিখিলেশ বলবো না করেও বলে ফেলল কথাটা। ওর শুধু টাকা চাই, অনেক টাকা। আমি গরিব মানুষ, সামান্য একটা কাজ করি, চাকরি বাকরি পাইনি। ওরও তো চাহিদা মেটাবো কি করে? কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে লাগলো নিখিলেশ, জানো ভীমদা, আমাকে ঠিকমতো খেতেও দেয় না। কতদিন না খেয়ে শুয়ে পড়ি, ওর কিছুই যায় আসে না। কথাগুলো বলতে বলতেই চোখ ছলছল করে উঠল নিখিলেশের। না খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা করেছেন। ভীম আটা মাখছে। ওকে টাকা দিতে পারলেই আমি ভালো, পারি না বলেই আমায় খেতে দেয় না। খেতে তো হবেই, বাইরে বেরিয়ে খাবেন। ক টাকা রোজগার করি, আমার কাছে অত টাকা থাকে না ভীমদা। তাই বললেই হবে, না খেলে রোজগার করবেন কি করে? বাবার ভিটেটাই বিক্রি করে দিতে হলো টাকার জন্য। শেষে মেচেদায় একটা ছোট্ট মাথা গোঁজার ঠাঁই করলাম। ওর চাই বড় বাড়ি, গাড়ি, দামি গয়না।
নিখিলেশ দীর্ঘশ্বাস ফেলল। আসলে ভুল লোককে বিয়ে করেছে রীতা, আমি ওর যোগ্য নই। টাকা পয়সায় কি জীবনে সব বাবু? মানুষের মনটাই আসল। আপনি অনেক বড় মনের মানুষ। নিখিলেশ যেন দীর্ঘদিনের অব্যবহারে জং পড়ে যাওয়া লোহা। বড় মনের মানুষ কথাটাই তার হৃদয় বিগলিত হল। কেউ যে তাকে এত বড় সার্টিফিকেট দিতে পারে তা নিখিলেশের দূর কল্পনাতেও আসে না। সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে ভীমডোমের দিকে। ভীম অবাক হয়ে বলল, কি দেখছেন বাবু? কিছু না, খাবার রেডি, চলুন ও ঘরে। চলো। গরম গরম কষা মাংস আর পরোটা বেড়ে দিয়েছে ভীম। একটা ছোট্ট বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গ্লাসে ঠান্ডা জল। পরম তৃপ্তিতে খাচ্ছে নিখিলেশ। জীবনের চরম প্রাপ্তি তার। রান্না ভালো হয়েছে বাবু? ভীম জিজ্ঞেস করল। দারুণ। নুন ঠিক আছে তো? একদম। ঝাল হয়েছে ঠিকঠাক? নিখিলেশ মুখ তুলে বলল, এত ভালো খাবার জীবনে কখনো জোটেনি। তারপর স্বগতোক্তি করল, দুমুঠো রাঁধা ভাতের জন্য এত লড়াই, এত তিতিক্ষা, কি অদ্ভুত এই জীবন। ভীমডোম এক দৃষ্টে চেয়ে আছে নিখিলেশের মুখের দিকে। তৃপ্তি কি তারও কিছু কম হচ্ছে আজ? কাউকে খাইয়ে এত সুখ, এত তৃপ্তি সে তো সারা জীবনেও পায়নি কখনো। আজ তার পরম তৃপ্তির দিন, আজ তার পরম প্রাপ্তির দিন। দুজনে দুজনের মুখোমুখি, কেউ কোনো কথা বলছে না। বাইরে অনিবার বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে রাজারহাটের রাস্তাঘাট, বাড়িঘর। জগতে যেন কেউ নেই, কিছু নেই, শুধু দুজন দুজনের তৃপ্তির দিকে আকুল চেয়ে আছে। তীব্র বেগে গাড়ি চালাচ্ছে স্বাগত। এত জোরে গাড়ি সে সাধারণত চালায় না, কিন্তু মনের মধ্যে ঝড় বয়ে গেলে গাড়ি কি আর আস্তে চালানো যায়? সেই ভোরবেলা দমদম বিমানবন্দরে নামতে নামতেই ফোনটা এসেছিল। হ্যালো স্বাগত, তোর চাবি রিটার্ন করে দিয়েছি। রাত্রিটা দারুণ কাটলো রে, কোনোদিন ভুলবো না। আর তুই যে লোকটাকে পাঠিয়েছিলি, ওই যে ভীমডোম, লোকটার তুলনা নেই, খুব ভালো মানুষ। আমি তো ওর প্রেমে পড়ে গিয়েছি। কি রান্না মাইরি, জাস্ট ফাটাফাটি। লাইফের শেষ দিন অবধি মনে থাকবে। এনিওয়ে, এখন রাখছি, পরে কথা হবে, টাটা। শোন নিখিলেশ, হ্যালো হ্যালো। ততক্ষণে ফোন কেটে দিয়েছে নিখিলেশ। তারপর থেকে অন্তত 50 বার স্বাগত ফোন করেছে তাকে। প্রতিবারই শুনেছে, দিস টেলিফোন নাম্বার ডাজ নট এক্সিস্ট। ফোনটা পাওয়ার পর কয়েক মুহূর্ত কান মাথা ভোঁ ভোঁ করছিল স্বাগতর। বিমানবন্দরের বাইরেই কয়েক মিনিটের জন্য চুপ করে বসে পড়েছিল সে। তারপর বেশ কয়েকবার রিংব্যাক করেও যখন পেল না নিখিলেশকে, তখনই সিদ্ধান্ত নিল মেদিনীপুর যাওয়ার। এছাড়া তার আর কোনো উপায় ছিল না, কারণ ওই প্রচণ্ড ঝড়টা বুকের মধ্যে অনির্দিষ্টকাল লালন করা স্বাগতর পক্ষে সম্ভব ছিল না। যত তাড়াতাড়ি সম্ভব ঝড়টা থামাতে হতো, আর সেটা করতে গেলে নিখিলেশের মুখোমুখি হওয়া ছাড়া দ্বিতীয় রাস্তা ছিল না। কারণ নিখিলেশ যে মানুষটার কথা বলেছে কিছুক্ষণ আগে, সেই ভীমডোম কয়েক মাস আগেই কলকাতার ভয়াবহ উড়ালপুল দুর্ঘটনায় চিরতরে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। ভীম গরিব মানুষ। আজন্ম অকৃতদারী মানুষটার শেষকৃত্য স্বাগত নিজে দাঁড়িয়ে থেকে করেছে। সেই ভীমকে নাকি স্বাগত পাঠিয়েছে নিখিলেশের কাছে। এর মানে কি? কি বলতে চাইছে নিখিলেশ? কি করেই বা সে জানলো ভীম ফাটাফাটি রান্না করে? যতক্ষণ পর্যন্ত না এই রহস্যের সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার মনে শান্তি নেই। তাই বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছেই সোজা গাড়ি নিয়ে বেরিয়েছে মেচেদার উদ্দেশ্যে। তাকে জানতেই হবে কেন নিখিলেশ ওই কথাগুলো বলল, কি তার উদ্দেশ্য।
এত অল্প সময়ে কলকাতা থেকে টানা ৫৭ কিলোমিটার পথ পাড়ি দেওয়া মুখের কথা নয়, কিন্তু কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। কোলাঘাট বাজারে তার শৈশব কাটলেও মেচেদার ঠিক কোন জায়গায় নিখিলেশ বাড়ি বানিয়েছে স্বাগতর জানা নেই। নিখিলেশদের আগের বাড়িটা সে চেনে, গিয়েছেও বেশ কয়েকবার, কিন্তু সে বাড়ি তো বিক্রি হয়ে গিয়েছে কবে। স্বাগত জানালার কাঁচ খুলে দু একজনকে জিজ্ঞেস করল, কিন্তু কেউ সঠিক দিশা দেখাতে পারল না। তবে কি সে নিখিলেশদের কোলাঘাট বাজারের পুরনো বাড়িটায় একবার যাবে? ও বাড়িটা যারা কিনেছে তারা নিশ্চয় বলে দিতে পারবে মেচেদার ঠিক কোন জায়গায় নতুন বাড়ি করেছে নিখিলেশ। এসব ভাবতে ভাবতে রাস্তার বাঁ দিক দিয়ে হেঁটে চলা এক বৃদ্ধকে টার্গেট করল স্বাগত। কাকু, নিখিলেশ রায়চৌধুরীর বাড়িটা কোথায় বলতে পারবেন? আপনি তো ঠিক জায়গাতেই এসেছেন। গাড়িটা ছেড়ে বাঁ দিকের গলিতে ঢুকে যান, পুরোটা হেঁটে ডান দিকে ঢুকে বাঁ হাতের ৩ নম্বর বাড়িটা। ভদ্রলোক এত সুন্দর পথ নির্দেশ করেছেন যে কোনো অন্ধ মানুষও পৌঁছে যেতে পারবে এবার। অবশ্য স্বাগত পূর্ব মেদিনীপুরেরই ছেলে, কোলাঘাটে জন্ম, পড়েছে কোলা ইউনিয়ন হাই স্কুলে, তাই এসব এলাকার নারী নক্ষত্র তার জানা। না হলে কি সে এত সহজে ঠিক জায়গায় আসতে পারত? এইসব ভাবতে ভাবতে বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে স্বাগত গাড়িটা পার্ক করলো একটা ফাঁকা জায়গায়। তারপর হন হন করে হাঁটা লাগালো। বাড়ির দরজায় পৌঁছে গিয়েছে সে। বুকটা ঢিপ ঢিপ করছে, অসম্ভব উত্তেজনা মনের মধ্যে। নিখিলেশ যদি ইয়ার্কিও মেরে থাকে তার সঙ্গে, সে জানলো কি করে ভীমডোম খুব ভালো মানুষ, ফাটাফাটি রান্না করে। ইনফ্যাক্ট তার পক্ষে তো ভীমডোমের নাম জানাই সম্ভব নয়। এমনকি ভীমডোমের নাম বা তার সম্পর্কে ডিটেল ইনফরমেশন দিতে পারে নিখিলেশকে এমন কাউকে সে চেনে না। বাবলু বাবলু জানে যে একজন লোক ফ্ল্যাটের দেখাশোনা করতো তার আগে, কিন্তু ওইটুকুই। কি তার নাম, সে রান্না করতে পারত কিনা, এসব কিছুই তার জানার কথা নয়। সে মারা গিয়েছে তাই বাবলু এখন দায়িত্বপ্রাপ্ত, এটুকুই জানে সে। তাহলে কাল ওই শেষ বিকেলে ঢুকে আজ ভোরের মধ্যে এত কিছু জানলো কি করে নিখিলেশ? তাও কাল বিকেল থেকে সারা রাত বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। বৃষ্টি বলে বৃষ্টি, এত প্রবল বৃষ্টি গত ৫ বছরে দেখেনি বাংলার মানুষ। যদিও এখন আকাশ পরিষ্কার, কিন্তু স্বাগতর গাড়ির চাকায় কাদা, রাস্তায় জল, নিখিলেশদের বাড়ির গলিতে পুকুর, স্বাগতর প্যান্ট হাঁটু অবধি গোটানো, জুতো হাতে ধরা। বাড়ির দরজায় টোকা মারতেই তার খেয়াল হলো এত বড় একটা তালা ঝুলছে গেটে। ওমা, বাড়ি তো বন্ধ। তবে কি এখনো ফেরেনি সে কলকাতা থেকে? বাড়ির লোকজনই বা কোথায় গেল? স্বাগত এখন কি করবে? বুদ্ধি করে সে পাশের বাড়িতে টোকা মারল। নিখিলেশদের বাড়িটা খুব ছোট্ট, খুবই সামান্য জায়গার উপর তৈরি। পাশের বাড়িটার সঙ্গে এই বাড়িটার মাঝের স্পেস খুবই কম। পৌরসভা সাধারণত এত কম স্পেস রাখার পারমিশন দেয় না। একমাত্র দুটো বাড়ির মধ্যে ঘনিষ্ঠ বোঝাপড়া থাকলে তবেই এটা সম্ভব। এ থেকেই স্বাগতর ধারণা হলো ওরা নিখিলেশের সম্পর্কে নিশ্চয় সঠিক তথ্য পরিবেশন করবে। কোথায় আছে, কখন ফিরবে, আর কোনো ফোন নম্বর আছে কিনা তার, ওই ফোনটাই বা কেন বিগড়ে গিয়েছে, বাড়ির লোক কোথায়, এইসব। স্বাগত কোনো সারা শব্দ না পেয়ে ফের টোকা মারল দরজায়। এবার এক ভদ্রমহিলার সামনে এসে দাঁড়ালো। চুড়িদার পরা, ছোট চুল, বয়স ২৭-২৮, একটু থপথপে, রং শ্যামলা। কাকে চাই? ওই বাড়িতে একটু দরকার ছিল, কিন্তু লকড। পাশের বাড়ির দিকে আঙ্গুল দেখিয়ে স্বাগত আমতা আমতা করে বলল, বৌদি তো থাকেন না এখানে। আমি কলকাতা থেকে আসছি। আপনি বৌদির কে হন? কেউ না, আমি নিখিলেশের খোঁজে এসেছি। মানে?
প্রায় ভূত দেখার মতন চমকে উঠল ভদ্রমহিলা। কে আপনি? কি নাম? আমি নিখিলেশের বন্ধু। কিরকম বন্ধু? আপনি জানেন না পোস্তার বিবেকানন্দ উড়ালপুল দুর্ঘটনায় নিখিলেশ মারা গিয়েছে? হোয়াট? স্বাগত পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। মুখ দিয়ে আর কথা সরছে না তার, চোখের পাতা পড়ছে না, ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে আছে। ভদ্রমহিলা ফের জিজ্ঞেস করল, আপনার নাম কি? কথা বলার ক্ষমতা নেই স্বাগতর। চোখে অন্ধকার দেখছে সে, জিভ শুকিয়ে কাঠ, পেট দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে যেন। অতি কষ্টে কোনো রকমে উচ্চারণ করল, স্বাগতম মিত্র, একটু জল দেবেন? কি বললেন? স্বাগত মিত্র, কোলা ইউনিয়ন হাই স্কুল? স্বাগত ঘাড় নাড়ল। আপনি ভিতরে আসুন দাদা, আমি ঝুমকি, ওর মাস্তুতো বোন। সেদিন খাওয়ার থালা ফেলে আমার দাদা উঠে গিয়েছিল। খাবার দিয়ে বৌদি শুরু করতো অপমান করতে, যা নয় তাই বলতো, অথচ ডিভোর্স দিত না। খুব খারাপ মেয়ে। ওই আমার দাদাটাকে মারলো। পোস্তায় আমার দিদির বাড়ি, রাগ করে ওখানে যাচ্ছিল। ভদ্রমহিলা ঝরঝর করে কাঁদছে। আসলে মৃত্যু ওকে টানছিল, না হলে ও তো দিদির কাছে যাবে বলে বের হয়নি। দিদি জামাইবাবু যখন লাশ নিয়ে এলো এখানে, একটা কথাই বারবার বলছিল দিদি। দাদা নাকি ওকে ফোন করে বলেছিল, শোন রুমকি, আমি কলকাতায় এসেছি, আজ রাতটা তোর ওখানেই থাকবো রে। জানি তোর স্পেস প্রবলেম, ঘর কম, কিন্তু কি করব বল। স্বাগতর ফ্ল্যাটে থাকবো ভেবেই এসেছিলাম, কিন্তু কিছুতেই ওকে ফোনে পাচ্ছি না। ঝুমকির গলা বুজে এসেছে এবার। ওরা দুজনে বাড়ির ভিতরে এসেছে। স্বাগত জল খাচ্ছে। প্রায় অবশ হয়ে যাওয়া শরীরটা কোনো রকমের সোফায় ঠেলে দিয়ে স্বাগত ভাবছে, এই ব্রহ্মাণ্ডে কিছু কিছু জিনিস আছে, সত্যি হয়তো তার কোনো ব্যাখ্যা হয় না।